এসে জুলফিকার আবারও বলতে শুরু করে। তুই কিন্তু পচা বউ। কি? হ্যাঁ, তুই তো স্বামীর সাথে বাসর করিস না। পচা বউ বাসর করতে চায় না। ফালাক নাক মুখ কুঁচকে বলে। ড্যাড! বলেই চলে যেতে নেয় ফালাক। ফালাক পেছনে ঘুরতেই তার বড় বড় চুলগুলো এলোমেলো হয়ে উড়তে শুরু করে, যার কিছু অংশ জুলফিকারের নাকে মুখে ছিটকে আসে। ফালাকের চুলের ঘ্রাণ ভেসে আসে জুলফিকারের নাকে। চোখটা বন্ধ করে নেয় সাথে সাথে। ফালাক যেতেই জুলফিকারের ঠোঁটটা আপনা আপনি প্রসারিত হয়। সন্ধ্যার দিকে পুরো সওদাগর পরিবার মিলে যাচ্ছে জমিদার বাড়ির দিকে। যদিও বর্তমানে জমিদার বলেই কিছু নেই, কিন্তু পুরনো নিয়ম ধরে ওই বাড়িটি জমিদার বাড়ি ছিল। সব কিছু পুরনো হলেও মানুষের কাছে এই জমিদার বাড়ির মূল্য অনেক। এক সময় যেমন নিজেদের নাম যশ ধরে রেখেছিল, এখনও তারা তাদের নাম যশ ধরে রেখেছে। এই সময়ে এসেও সওদাগর বাড়ির প্রত্যেকটা ভালো মন্দ বিষয়ে এলাকার লোকেদের কৌতূহল বেশি। সবার মনে এই পরিবারের জন্য আছে শ্রদ্ধা। সওদাগর বাড়ির লোকেদের নিয়ে কেউ যদি একটা বাজে কথা বলে তো কেউ সেটা বিশ্বাস করে না। কানাঘুষা করার আগে সবার একটাই কথা, আমাদের প্রমাণ দেখাও, প্রমাণ ছাড়া আমরা কিছুই বিশ্বাস করি না। যে সওদাগর বাড়ির লোকেরা আমাদের ভালো মন্দের কথা যুগ যুগ ধরে ভেবে এসেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, তার বদনাম করতে লজ্জা করে না? আগে প্রমাণ দেখাও, তারপর বাকি কথা বিশ্বাস করব। নিজেদের এভাবেই ধরে রেখেছে সওদাগর পরিবার। তাই তো আজও লোকের মুখে মুখে একটা কথাই আসে, সওদাগর বংশ হলো জাত জমিদার। ওরা এটাকে ধরে রাখতে জানে। এসব কিছুর কথা চিন্তা করে জুনায়েদ সওদাগর ও তার বাবা এই জমিদার বাড়িটি এভাবেই রেখেছেন। তাদের ইচ্ছে সময় পাল্টে গেলেও অভিজাত বদলাবেন না। এই ইচ্ছাটা জুলফিকারের সাথে বললে জুলফিকার নিজেও তখন বলেছিল, আমার দাদাজান, আমার আব্বাজান যেটা ভেবে রেখেছেন, তাদের বংশের বড় পুত্র হিসেবে পরবর্তীতে আমিও এই ঐতিহ্য ধরে রাখব। জমিদার বাড়িটি এভাবেই থাকবে যতদিন আমি বেঁচে আছি। গাড়িতে বসে এগুলো সবাই বলতে থাকে। রুবাইদা নিজেদের গাড়ি নিয়ে বের হয়েছে। একটা গাড়িতে রুবাইদা, জুলফিকার, ফালাক, রোহিণী, তামান্না, মর্জিনা, জিসান ও ফরিদা। আরেকটি গাড়িতে বাকিরা আছে। সবাই আনন্দের সাথে যেতে নেয়। আর মাত্র 5 কি 10 মিনিট একটু পরেই পৌঁছে যাবে। কিন্তু হঠাৎ করে প্রথম গাড়ি থেমে গেল, যার কারণে পেছনের গাড়িও থামাতে হলো। প্রথম গাড়িতে পেছনের সিটে বসেছিল জুনায়েদ সওদাগর, আর গাড়ি চালায় জেহের। জুনায়েদ সওদাগর বলেন, কি হলো, গাড়ি থামালে কেন? জেহের সামনের দিকে তাকিয়ে বলে, বড় একটা গাছ পড়ে আছে রাস্তায়। ভ্রুকুটি করে জুনায়েদ সওদাগর বলে, রাস্তায় এত বড় গাছ কেটে রাখবে কে? সবাই তো জানে আজ আমরা জমিদার বাড়ির দিকে যাব। জেহের বের হয় গাড়ি থেকে। এক একে সবাই বের হয়। প্রথম গাড়ি থেকে সবাইকে বের হতে দেখে দ্বিতীয় গাড়ি থেকেও সবাই বের হয়। রুবাইদা বলে, কি হয়েছে এখানে? কেউ গাছ কেটে রেখেছে। রুবাইদা গাছের দিকে তাকালো। বেশ বড় ও মোটা সেগুন গাছ। এই গাছের ভার অনেক, বহন করতেই 4-5 জন লাগতে পারে। রুবাইদার মনে কুটাচ্ছে, ভীত মনে বলে, চলো আমরা মহলের দিকে ফিরে যাই, দেখতে হবে না জমিদার বাড়ি। কথার বিরোধিতা করল ফরিদা আর জাহানারা তাদের কথা। এতগুলো বছর পর যখন সুযোগ পেয়েছি, একটা গাছের জন্য কেন আমরা পিছিয়ে যাব? জেহের আর তাহের মিলে সরাবে। এত মোটা ভারী গাছ নাকি 2 জন ছেলে মিলে সরাবে? এটা কি সিনেমা নাকি যে তারা বাহুবালী হয়ে যাবে? বিরক্ত প্রকাশ করে জেহের। মুখে কিছু না বলে চেষ্টা করতে থাকে গাছটি সরানোর। তাহের ওখানেই ক্লান্ত হয়ে পড়েছে। জেহের চেষ্টা করে যাচ্ছে গাছের এক কোণা সরিয়েই অন্তত কিছুটা জায়গা ফাঁকা করতে। গাছ সরাতে না পারলেও এক কোণায় রাখার ব্যবস্থা করা যাবে। ধীরে ধীরে সন্ধ্যা পেরিয়ে চারিদিকে অন্ধকার ছড়িয়ে গেল। এর মাঝে সেখানে উপস্থিত হয় একটি ট্রাক। ট্রাক থেকে নামলো স্বাধীন চৌধুরীর সাঙ্গপাঙ্গ। হাতে দা আছে তাদের। ওদেরকে দেখা মাত্রই জিসানের হাত ধরে গাড়ির পেছনে লুকালো ফরিদা আর তামান্নার হাত ধরে জাহানারা। ফরিদা জেহের আর জুবাইর সওদাগরকে ইশারা করতে চাইছে। জাহানারা চেষ্টা করছে তৌহিদ আর তাহিরকে আড়ালে আনার জন্য, কিন্তু ওখানে গেলেই তো বিপদে পড়বে। দা দিয়ে 2 জন লোক সবার আগে তেড়ে আসতে জেহের তাদের একজনের হাঁটুতে লাথি মারে, যার কারণে একজন পড়ে যায়। আরেকজন আসতেই জেহের গাছের একটি ডাল ভেঙে ছুঁড়ে মারে লোকটির মাথা বরাবর। তাহিরকে উদ্দেশ্য করে জেহের বলে, এই গাছগুলোর ডাল ভেঙে মারতে থাক, অন্তত কাছে আসার আগে আঘাত পেলে ওদের সাথে মারামারি করতে পারবো। তাহির তাই করল। আরেকটা ডাল ভেঙে ছুঁড়ে মারল লোকগুলোর দিকে। রুবাইদা রুহানের উদ্দেশ্যে বলে,
তোমরা সবাই গাড়িতে উঠো। রোহিণী, ওদেরকে নিয়ে গাড়িতে উঠ। সবাই ঘাবড়ে আছে। রোহিণী ফালাক আর মর্জিনাকে ঠেলে ভেতরে ঢুকালো। জুলফিকারকে গাড়িতে ঢুকতে বলে রুবাইদা, কিন্তু জুলফিকার চোখ বড় বড় করে অবুঝের মতো তাকিয়ে আছে। স্বাধীন চৌধুরীর কথা অনুযায়ী সওদাগর বাড়ির সবল ছেলে এখন জেহির আর তাহের। আগে ওদেরকে হারাতে হবে, তারপর এক একজনকে কুপিয়ে মারবে। একাধিক ডাল একপাশে ছুঁড়ে মারার কিছু ডাল কাছে চলে আসে, সেগুলো জুলফিকারের হাতে নেয়, যেগুলো ছুঁড়ে মারে জুনায়েদ সওদাগরের দিকে যাওয়া লোকগুলোর মাথায়। এছাড়া ভাঙা ভাঙা রাস্তা হওয়ার কারণে রাস্তার কিছু ভাঙা ইট আছে, যেগুলো হাতে নিয়ে রুবাইদা মারতে থাকে লোকগুলোকে। ছোট থেকেই নিজেকে রক্ষা করার জন্য অনেক কিছু শিখেছে রুবাইদা, তাই তো নিজের মতো করে বুদ্ধি খাটিয়ে ইটগুলো জোগাড় করে ছুঁড়ে মারে। রুবাইদার নিশানা একদম ঠিক জায়গায় অনুসরণে ছুটতে থাকে। ছোটবেলায় নিশানা করে মার্বেল ছুঁড়ে মারত এদিক ওদিক। রুবাইদাকে দেখে রোহিণী নিজেও ইট ছুঁড়ে মারতে থাকে। ফালাক গাড়ি থেকে বের হতে নিলে মর্জিনা বাধা দেয়। ফালাক হাত ছাড়াবার চেষ্টা করে মর্জিনা আটকিয়ে বলে, গিন্নিমা কিন্তু রেগে যাবে। তুমি দেখতে পাচ্ছ না মিষ্টিমা লড়াই করছে? এভাবে গাড়িতে বসে থেকে কি হবে যদি ওদের সাহায্য করতে না পারি? তুমি কি করে সাহায্য করবে? ওদের হাতে দা আছে, এক একটা দা দেখো, ধারালো দা, এক কূপ দিলেই শেষ। ওদের সাথে যে অস্ত্র আছে তা আমাদের কাছে নেই। এখন তাও গিন্নিমা লড়াই করতে পারছে, কিন্তু আমরা গেলে বিপদ উল্টো বাড়বে, তখন গিন্নিমা সামাল দিতে পারবে না। এদিকে তামান্না হাত মোচড়াতে থাকে আর বলে, আমি জান, আমার হাত ছাড়ো, ওখানে সবাই বিপদে, আর তুমি আমাকে নিয়ে আলাদা জায়গায় এসেছো। ছি। জাহানারা রাগ দেখিয়ে বলে, মা হয়ে তোমার ভালো চাই, তাই নিয়ে এসেছি। একদম ছুটবে না, এমনিতেই চিন্তায় আছি আমি। তোমার বাবার আর ভাইয়ের যেন কিছু না হয়। ফরিদা বারবার উকি দিতে থাকে, এক একজনকে দেখতে থাকে। রুবাইদা এখন হাঁপিয়ে উঠেছে, বয়স হয়েছে তার, কতই বা লড়াই করবে। রুবাইদা অনুভব করছে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাও ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবারকে বাঁচাতে। যদি এতটুকু চেষ্টা কাজে লাগে, তাই তার এই চেষ্টা। জুনায়েদ সওদাগর স্ত্রীর কষ্ট উপলব্ধি করতে পারছেন। প্রিয় স্ত্রীকে এভাবে কষ্ট করতে দেখে এগিয়ে আসতে চান, কিন্তু পারছেন না তেড়ে আসা লোকগুলোর জন্য। গায়ের সর্বশক্তি দিয়ে এখন ওদের সাথে মারামারি করছেন তিনি। গাড়ির পেছন থেকে বন্দুক বের করে ড্রাইভার জুনায়েদ সওদাগরের হাতে দিল। জেহেরের হাতেও একটা দেওয়া হয়। দুজনে মিলে এখন এক একজনের দিকে গুলি ছুড়তে থাকে। এক ফাঁকে জুনায়েদ সওদাগরের চোখ যায় রুবাইদার দিকে। কিছু লোক আহত হলেও অনেকে এদিকে তেড়ে আসতেই সাহসের সাথে যখন দেখলেন তিনি রুবাইদার কাছে এগোতে ব্যর্থ, জোরে চিল্লিয়ে জুলফিকারকে বলেন, আব্বাজান, তোমার মাকে দেখো, তার কষ্ট হচ্ছে। জুলফিকার পেছনে ফিরে দেখলো, হ্যাঁ সত্যি কষ্ট হচ্ছে তার। স্বাধীন চৌধুরী এবার ট্রাক থেকে নামলেন, উদ্দেশ্য রুবাইদাকে আহত করা। জুনায়েদ সওদাগরের দুর্বলতা এই রুবাইদা, যেটা তিনি এই মাত্র আবারও দেখলেও। স্বাধীন চৌধুরী ট্রাক থেকে নেমে লুঙ্গি কাচিয়ে উপরে গোছালো, গামছা দিয়ে মুখটা ভালো করে ঢেকে নেয়। বড় বড় কদম ফেলে মাটিতে পড়ে থাকা দা হাতে নিল। লোকেদের উদ্দেশ্যে বলে, সওদাগর বাড়ির সবাইকে আটক কর। আমি এই জুনায়েদ সওদাগরের দুর্বলতাকে আগে উপরে পাঠাবো, তারপরে বাকিদের। সবাই তাই করলো। এক এক করে প্রত্যেকের কাছে লোকগুলো যেতে লাগলো। জুনায়েদ সওদাগরকে যেই পেছন থেকে কেউ আঘাত করতে যাবে, অমনি তামান্না ওর মায়ের হাতে কামড় দিয়ে দৌড় দেয়। দ্বিতীয় গাড়ির ডিকিতে থাকা ব্যাগ নিয়ে লোকটার পেছন থেকে আঘাত করে। মাটিতে পড়ে যাওয়া দা হাতে নিয়ে বলে, বড় মামা, তুমি আসো আমার সাথে। তৌহিদ আর জুবাইর সওদাগর এখনো মারামারি করছে। তাহেরের হাত কেটে গেছে। জেহের এখনো লোকগুলোকে বন্দুক দিয়ে আহত করছে, কিন্তু একটা বন্দুক দিয়ে 25-30 জনের সাথে কখনোই জিততে পারবে না। রুবাইদার দিকে স্বাধীন চৌধুরী আসে। জুলফিকারের সামনে আরেকটি লোক এসে দাঁড়ালো। জুলফিকার অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে রুবাইদার থেকে। স্বাধীন চৌধুরী যেই রুবাইদাকে আঘাত করবে, অমনি জুলফিকার এসে জড়িয়ে ধরে তার মাকে। দায়ের কোপ লাগলো জুলফিকারের বাম হাতে। জুলফিকার চিৎকার করে বলে, আম্মি জান। রুবাইদার যেন মাথা কাজ করছে না। ফালাক রুবাইদার ব্যাগ খুঁজতে থাকে। ওষুধ খুঁজে পাওয়ার সাথে সাথে রোহিণীকে বলে,
আপু ঔষধ পেয়েছি। এতক্ষণ এক একটা ব্যাগ হাতিয়ে ঔষধ খুঁজছিল ফালাক। রুবাইদার জন্য খুবই প্রয়োজন। রুবাইদা যেই দেখলো তার প্রতি আসা আঘাত জুলফিকার পেয়েছে, অমনি দিল এক চিৎকার। মায়ের মন তখন ছটফট করছে। এমনি শ্বাস নিতে কষ্ট, আবার ছেলের কষ্টটাও দেখতে পারছে না। রোহিণী রুবাইদার কাছে যাবে, ওর দিকে তেড়ে আসে দুজন লোক। রোহিণীর থেকে ঔষধ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এদিকে জুলফিকার তার চোখ মুখ লাল করে হিংস্র রূপ নেয়। এক লাথি মেরে মাটিতে লুটিয়ে দেয় স্বাধীন চৌধুরীকে। ফালাক এবার গাড়ি থেকে বের হয়ে লোকগুলোকে মারতে থাকে। ওদের হাতে দা নেই। মর্জিনা দেখলো মাটিতে আরও একটি দা পড়ে আছে। তাড়াতাড়ি ওই দা নিয়ে তেড়ে আসে লোকগুলোর দিকে। রুবাইদা যাদের মাথায় ইট ছুঁড়ে মারে, অনেকেই হাত থেকে দা পড়ে যায়। তার জন্য মাটিতে থাকা দা উঠিয়ে লড়াই শুরু করলো বাকি মেয়েরা। রোহিণী এই সুযোগে রুবাইদাকে ওষুধ খাইয়ে দেয়। জুলফিকারকে গাড়িতে বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিল রোহিণী। মাটিতে আরও দুইটা দা পড়েছিল। স্বাধীন চৌধুরী দৌড়ে গিয়ে একটি দা উঠিয়ে ছুঁড়ে মারল গাড়ির দিকে, যেখানে রুবাইদা, রোহিণী আর ফালাক আছে। দূর থেকে জুনায়েদ সওদাগর এটা দেখে আঁতকে উঠল। তার স্ত্রীর সন্তান ঝুঁকিতে। জেহের দৌড়ে আসে ফালাককে বাঁচানোর জন্য। রুবাইদা কোনো কিছু না ভেবে জুলফিকারকে শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। রোহিণীকে ধাক্কা দিয়ে জুলফিকারের সামনে দাঁড়ালো। দা এবার সোজা রুবাইদার সামনে দিয়ে আসতে নেয়। জুনায়েদ সওদাগর চিৎকার করে ওঠেন। দা যেই রোহিণীর শরীরে লাগবে, অমনি দায়ের নিচের অংশ ধরে নিল ফালাক। ফালাকের পেছনে থাকা লোকটি এতক্ষণ গড়াগড়ি খায়। এখন উঠে যেই ফালাককে আক্রমণ করবে, ফালাক পেছনে ঘুরে তার হাতে এক কোপ মারে। সাথে সাথে সেখানে লোকটি মাটিতে পড়ে যায়। দূর থেকে বাইকের শব্দ ভেসে আসে। বাইকে করে আসছে লিমন। তার পেছনে আছে একাধিক পুলিশ, যারা পুলিশের গাড়িতে আছে। রুবাইদা বলে, ওদেরকে জানালো? মর্জিনা এইমাত্র একজনকে কোপ মেরে বলে, আমি দিয়েছি কল। রোহিণী আপুর মোবাইল থেকে কল দিয়েছিলাম। একটু আগে রোহিণী আপু ফোন দেয় আমার হাতে। লিমন আশাতে স্বাধীন চৌধুরী সহ যে কয়েকজন লোক এখনও সবল আছে, তারা তেড়ে আসে লিমন ও বাকিদের দিকে। কিন্তু এবার তারা ব্যর্থ হয়। যেই দা দিয়ে আক্রমণ করতে যাচ্ছে তাকেই হাতে গুলি করা হচ্ছে। এবার তো এক একজন পুলিশের হাতে হাতে বন্দুক আছে। এবার কি আর তাদের সাথে পেরে ওঠে সহজে? স্বাধীন চৌধুরী যখন দেখল তার আনা সমস্ত লোকজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, অমনি সে আড়াল থেকে পালিয়ে যায়। লিমন এক একজনকে ধরে পুলিশের গাড়িতে ওঠায়। এর মাঝেই লিমনের পকেট থেকে ওর আইডেন্টিটি কার্ড বের হয়। রোহিণী এটা দেখে উঠিয়ে লিমনকে যেই দিতে যাবে, আবারও আইডি কার্ড দেখে বলে, লিমন সওদাগর। রোহিণীর কথাটি সবাই শুনতে পেল। জুনায়েদ সওদাগর আর জুবাইর সওদাগর এগিয়ে আসলেন রোহিণীর কাছে। জুনায়েদ সওদাগর বলেন, কি বললে তুমি? রোহিণী আইডি কার্ড দেখিয়ে বলে, এখানেই লেখা আছে লিমন সওদাগর, পিতা লিটন সওদাগর। জুনায়েদ সওদাগর এবং লিমনের দিকে তাকিয়ে বলেন, তুমি লিটনের ছেলে? লিমন একবার মলিন চোখে জেহেরকে দেখে। ও তো জানে, তবুও কখনো আসতে দেয়নি। বরং এই সওদাগর বাড়ির ছেলে হওয়ায় তাকে কলেজে থাকতে অনেক কটু কথা শুনিয়েছে। লোকগুলোকে গাড়িতে ঢুকিয়ে হাত ছেড়ে লিমন বলে, হ্যাঁ। আগে বলনি কেন? প্রয়োজন বোধ করিনি। এখানে আমার পরিচয়, আমি একজন পুলিশ, যে রহস্যের উন্মোচন করতে এসেছি। তুমিও সদাগর বাড়ির ছেলে, তোমার অধিকার আছে আমাদের সাথে থাকার। যে অধিকার আমার পিতা নিতে নারাজ, ওই অধিকার আমি কোনো মুখে নেই বলুন। আমার দাদিজানের জন্য আপনার মা, মানে বড় দাদিজান, কষ্ট পেয়েছেন। তাই বাবা এই ভিটের উপর অধিকার জন্মায় না। আমিও চাই না কোনো অধিকার। যেমন আছি ভালোই আছি। বাবা মায়ের অতীতের জন্য যে কষ্ট পাক না কেন, আমি চেয়েছি সবসময় জুবাইর যেমন আমার ভাই, লিটনকেও আমার ভাই হিসেবে মেনে নিতে। ওই লজ্জা পেয়ে দূরে সরে গেল। বাদ দেন এসব কথা। এখন তাড়াতাড়ি চলুন জমিদার বাড়ির দিকে, সবাই অপেক্ষা করছে। লিমনের কাছে কল আসাতে গ্রামের লোকেরাও জমিদার বাড়ি থেকে ফিরে এসেছে রাস্তায়। সবাই মিলে রাস্তায় পড়ে থাকা গাছটি সরাতে থাকে। অবশেষে সবার মুখে হাসি ফুটে ওঠে। গাড়িতে উঠে যাত্রা শুরু করে জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির পেছনে পুলিশের বাইক। সওদাগরদের এই জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে গ্রামের অনেক লোকজন। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে। গাড়ি থেকে এক এক করে সবাই নামতে থাকে। রুবাইদা বাড়িটির দিকে তাকাতেই পুরনো স্মৃতি স্মরণ করতে থাকে। স্মৃতি বলতে তার জন্য তিক্ত কিছু, যেটা সে চায়নি। তাকে জোর করা হয়েছিল, কিন্তু তার কোনো কিছুতে বাধা দেওয়ার উপায় ছিল না। তার বাবা ভাই ও স্বামী জোর করেই তো এই ব্যবস্থা করেছিল।
আর চোখে এক পলক তাকালো জুনায়েদ সওদাগরের দিকে। জুনায়েদ সওদাগর কিছু বুঝলেন না। এই চাহনি কেন না বুঝেই মৃদু হাসলেন তিনি। ফালাক গাড়ি থেকে নেমে বাড়িটি দেখতে থাকে। সওদাগর মহলের থেকেও যেন এটা আরও বেশি রাজকীয়। শুধু আশেপাশে দেয়ালে ফাটা ফাটা চিহ্ন আছে, তাও বাড়ির নিচের দিকে। সেদিকে কোনো শুটিং হবে না, সেদিকে কেউ মেরামত করেনি। যতটুকু প্রয়োজন ততটুকু করেছে শুধু। বাড়ির অনেক স্থানেই শ্যাওলা দেখা যাচ্ছে, তবু পুরনো জমিদার বাড়ি যেটার স্মৃতি এখনও রেখে দিয়েছে সবাই। ফালাক এগুলো দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সবাই এগোতে থাকে জমিদার বাড়ির দিকে। স্বাগতম জানানোর জন্য লোকগুলো এগিয়ে আসলো। প্রথম ফুলের মালা জুনায়েদ সওদাগরের গলায় দিল, তারপর জুবাইর সওদাগর ও তৌহিদ। এরপর আরেকটি মালা নিয়ে যেই এগুলো সেখানে জেহের খুশি মনে এগুতে নেয়, কারণ বর্তমান সওদাগর বাড়ির দেখভাল একমাত্র জেহের করে। কিন্তু না, লোকগুলো জেহেরকে মালা না পরিয়ে জুলফিকারকে মালা পরিয়ে দিল। জেহেরের মনে ঈর্ষা জন্মালো, যেটা চোখে এড়ালো না লিমনের। লিমন মুস্কি হাসল শুধু। সকলে মিলে ভেতরে ঢুকছে, আশেপাশে থেকে তাদের দিকে ফুল ছুঁড়ে দিচ্ছে। বাড়ির মধ্যে ঢুকতেই একজন ডিরেক্টর এসে হ্যান্ডশেক করে জুনায়েদ সওদাগরের সাথে। দুজনে কথা বলে সবাই সোফায় বসে। বাকি মেয়েরা সেলিব্রিটিদের দেখতে ব্যস্ত। এক পাশে নৃত্যশিল্পী চৈতি বসে আছে এবং আরেক পাশে মেকআপ করতে থাকে নায়িকা এলিনা, যে একজন খ্রিস্টান। মুখ চোখের ধরন দেখেই প্রকাশ পায়। ঘোলাটে চোখ, চুলগুলো বেশ ছোট কাঁধ অবধি। পাশের ছোট্ট টেবিলটি নকল বেনুনির চুল রাখা, যেগুলো মাথায় লাগিয়ে ফুল দিয়ে সাজিয়ে নৃত্য শুটিং করবে। একটু আগেও নাকি তারা সিনেমার জন্য শুটিং করেছে, এখনই চলে যাবে। বসে আছে শুধুমাত্র সওদাগর পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য। ডিরেক্টর কাফি এসে এলিনার উদ্দেশ্যে বলে, আমাদের এখন যেতে হবে। এলিনা তার হাতে থাকা ছোট্ট আয়না থেকে মুখ সরিয়ে কাফির দিকে তাকালো। মিষ্টি হেসে বলে, ধারা এসেছে। কণ্ঠটা কেমন যেন লাগলো। বিদেশিরা বাংলা বললে একটু হাসি লাগে, তবুও হাসিটা প্রকাশে না এনে কাফি ইশারা করে বলে, হ্যাঁ সবাই বসে আছে। এলিনা ওদের দিকে এগিয়ে গেল, মুখে মিষ্টি হাসি। এলিনা ওদের দিকে আগাতে থাকলেও ওর চোখ ছিল ফালাকের দিকে। ফালাককে দেখে এলিনা বলে ওঠে, তুমি কি বাঙালি? ফালাক কিছু বুঝে ওঠে না, তবুও বলে, হ্যাঁ কেন? এলিনা কাঠটা একটু উঁচু করে, তারপর স্বাভাবিক হয়ে বলে, এমনি তোমার চোখ ঠিক আমার মতন ঘোলাটে। বাঙালি মেয়েদের এমনটা আজই দেখলাম। কাফি এগিয়ে এসে বলে, বাংলাদেশে এসেই তো মাস 2 হলো, এখনই বা দেখবে কিভাবে? ধীরে ধীরে জানতে পারবে। এলিনা কোনো উত্তর না দিয়ে অন্যদিকে তাকালো। সবাইকে দেখার পর এলিনা চোখ আটকে গেল জেহেরের দিকে। জেহেরের চোখ মুখ দেখতে দেখতে লক্ষ্য করলো জেহেরের ঠোঁটের নিচে কাটা চিহ্ন। জায়গাটাও ওভাবেই দেবে গেছে, কিন্তু সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে তাকিয়ে যেই জুলফিকারকে দেখলো, প্রথমেই চিল্লিয়ে বলে, আ জুলফিকারের সাথে সাথেই ফালাকের পেছনে চলে যায়। ফালাকের বাম পাশের ওনা খামছে ধরে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এলিনার দিকে। জুলফিকার ফালাকের দিকে একটু উকি দিয়ে বলে, এই বউ ডাকাত আবার এসেছে নাকি? ফালাক নিজেও কিছু না বুঝে আশেপাশে তাকালো, মাথা দুদিকে নাড়িয়ে বুঝিয়ে দিল না। রুবাইদা প্রশ্ন ছুঁল, কি হয়েছে? এলিনা হাতটা জুলফিকারের দিকে তাক করে। সবাই তাকালো সেদিকে। জুলফিকারকে দেখে সাথে সাথে আবার চিল্লিয়ে উঠল চৈতি, যেটা দেখে বিরক্ত হলো রুবাইদা। মিটমিট হাসতে থাকে ফরিদা ও জাহানারা। রুবাইদা খুব প্রকাশ না করে জুলফিকারের দিকে এগিয়ে এসে বলে, ও আমার ছেলে, এভাবে ভয় পাওয়ার কিছু নেই। এত ডেঞ্জারাস লাগছে এখন দেখতে। বাঙালি শিশি লুকস ক্রিয়েট করে। এলিনার কথাটি অপমানজনক লাগলো রুবাইদার কাছে, তবুও কিছু না বলে ভদ্রতার সহিত বলে, ও একটু ভিন্ন। এমনিতেও ওর চুল দাড়ি বড় থাকে, কিন্তু এখন আরো বড় রেখেছে। কাটতে চায় না, কারণ ওর এটাই এখন ভালো লাগে। আমরা বাধা দেইনি। অদ্ভুত পছন্দ। রুবাইদা যেহেতু বলেনি জুলফিকার পাগল, তাই কেউ এই বিষয়ে মুখ খোলেনি। তবে অনেকেই মনে মনে খুশি। সত্যিটা লুকোনো তো সহজ না, সত্যি তো প্রকাশ পাবেই। এলিনাও বাকি সবাই ওদেরকে বিদায় দিয়ে চলে গেল। জুলফিকার ফালাককে বলে, আমি কি ভূত যে আমাকে ভয় পেতে হবে? ফালাক জুলফিকারের দিকে তাকিয়ে মায়া জড়ানো গলায় বলে, আপনি ভূত হবেন কেন? তাহলে কি আমি বাজে দেখতে? আপনি আমার চোখে সব থেকে সুদর্শন।
তাহলে যে প্রথম দেখে সেই ভয় পায় কেন? কারণ আপনি ভূতের মতো সেজে থাকেন, তাই এই বড় বড় চুল দাড়ি দেখলে সবাই তো ভয় পাবেই। তুই এখন ভয় পাস না? চোখ সরিয়ে নিল জুলফিকারের থেকে ফালাক। সত্যি তো, এটাই যে এখন তার ভয় লাগছে না, উল্টো তার মনে জুলফিকারের জন্য লাড্ডু ফুটেছে। জুলফিকার চেয়ে আছে ফালাকের মুখের দিকে।